ইডি যদি সুপ্রিম কোর্টে গিয়ে অন্যের বিরুদ্ধে ডাকাতি ইত্যাদির কোনো রকম ধারা ইত্যাদি প্রয়োগ করার আবেদন জানায়, সেটা হাস্যকর ছাড়া কিচ্ছু নয়। কার্যত দিনে দুপুরে ডাকাতি বলতে যেটা বোঝায়, সেটা প্রতিদিন আমরা সিবিআই বা ইডি কে করতে দেখছি। আসল ডাকাত দিল্লিতে বসে আছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। সাধারণ মানুষ বুঝতেই পারছে যে ইডি বা সিবিআই তারা কোন কাজে আজকাল ব্যস্ত থাকে। ইডি তল্লাশি চালিয়েছে আইপ্যাকের দপ্তরে এবং প্রতীক জৈনের বাড়িতে। সেই মামলায় এবার সুপ্রিম কোর্টে গড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা করার জন্য দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতের ইডি। কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দেখুন, কার্যত সংবিধানকে নিয়ে ছেলে খেলা যে কটি সংস্থাকে দিয়ে বিজেপি সরকার করছে, তাদের মধ্যে ইডি অন্যতম। আমরা বারবার দেখেছি বিগত 5-6 বছর 10 বছরে যে পরিমাণ ইডি রেড হয়েছে, তার 90% বেশি বিরোধী দলগুলির বিরুদ্ধে হয়েছে, তাদের নেতাদের বিরুদ্ধে হয়েছে। এবং তাদের মধ্যে থেকে কোনো নেতা যখনই বিজেপিতে যোগদান করেছেন, সব রকম তদন্ত বন্ধ হয়ে গেছে, ক্লোজার রিপোর্ট ফাইল করে দিয়েছে। প্রফুল্ল প্যাটেল হতে পারে, সেটা শুভেন্দু অধিকারীর মতো নেতারা হতে পারে। অতএব ইডি যদি সুপ্রিম কোর্টে গিয়ে অন্যের বিরুদ্ধে ডাকাতি ইত্যাদির কোনো রকম ধারা ইত্যাদি প্রয়োগ করার আবেদন জানায়, সেটা হাস্যকর ছাড়া কিচ্ছু নয়। কার্যত দিনে দুপুরে ডাকাতি বলতে যেটা বোঝায়, সেটা প্রতিদিন আমরা সিবিআই বা ইডি কে করতে দেখছি, এখন নির্বাচন কমিশনকে দেখছি। অতএব তাদের কাছ থেকে আমরা যদি অন্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনি, সেটা বিশ্বাস করবার কোনো কারণ নেই। মানে ইডি তাহলে কি এটাই বোঝাতে চাইছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ডাকাত? ইডির যে বিজেপির পরিকল্পনায় তারা যে ষড়যন্ত্রের অংশ, সেইটা হয়তো বা আংশিকভাবে ভেস্তে গেছে বা ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে মুখ বাঁচাতে, তাদের পোড়া মুখটাকে একটুখানি উজ্জ্বল দেখাতে এরকম অনেক কিছু করতে হবে। সুপ্রিম কোর্ট মামলা সেখানে যা শুনানি হওয়ার হবে, কিন্তু বাস্তব কথা হলো ইডি কোনো রকম আইন মেনে নিয়ম মেনে তদন্তের কাজ করছে না। যদি সেটা করতো, 5 বছর পুরনো মামলা, তাদের এখন হঠাৎ করে মনে পড়লো আমাদেরকে হানা দিতে হবে, এটা একটি বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না, আমরা কেউ বিশ্বাসও করছি না। সেই রাজনৈতিক খেলায় তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেছেন। অতএব তাদেরকে পাল্টা পদক্ষেপ করে দেখানোর চেষ্টা করতে হচ্ছে যে আমরা এখনো খেলায় আছি। হ্যাঁ, আপনার কি মানে এই যে ভোটের আগে আগে আপনিও বলছিলেন মনে পড়ে যাচ্ছে, এই আগে আগেই শুধুমাত্র মস্তিষ্কে সক্রিয় হয়ে যাবে মানে কেন্দ্রীয় সংস্থার? যে কয়লা পাচারের তদন্তের নাম তারা যে প্রসঙ্গ তারা উত্থাপন করছে, সেই কয়লা মাফিয়া কোটান কোট দুটো নাম আমরা যদি বলি, জয়দেব খান এবং রাজু ঝা, এই দুটো নাম, তাদের ওই কোল বেল্টে তাদের কয়লা মাফিয়া হিসেবে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাদের একাধিক ছবি আমরা দেখেছি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, তার মধ্যে অমিত শাহ নিজে রয়েছেন। এই জয়দেব খান, যাকে সেখানকার মানুষজন কয়লা মাফিয়া বলে থাকে, সে অমিত শাহকে পুষ্পস্তবক দিচ্ছে, এইসব ছবি আছে। রাজু ঝায়ের যে লজ, সেইখানে গিয়ে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী মিটিং করছেন, এইসব একাধিক ছবি রয়েছে, একাধিক খবর আমরা দেখেছি। সুতরাং যদি সত্যি সত্যি কয়লা পাচারের তদন্ত করতে হয়, প্রথম কথা কয়লা মন্ত্রককে সেখানে পার্টি করতে হবে। কারণ কয়লা গোটা বিষয়টা রাজ্য সরকার নয়, ভারত সরকারের এখতিয়ারভুক্ত। কয়লা মন্ত্রক রয়েছেন, কোল ইন্ডিয়া রয়েছে, ইসিএল রয়েছে, এগুলো সবটাই ভারত সরকারের অংশ। এবং এই কয়লা খাদানগুলি, কয়লা খনিগুলি যারা পাহারা দেয়, সেটা হলো সিআইএসএফ, সেটাও ভারত সরকারের একটি সংস্থা। এখানে রাজ্যের কোনো ভূমিকা নেই। যদি কোনো রকম তদন্ত তারা সঠিকভাবে করতো, এতদিনে কয়লা মন্ত্রক থেকে শুরু করে সিআইএসএফ এর একাধিক আধিকারিক গ্রেপ্তার হয়ে যেত, বিজেপির নেতাদের নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। সেটা কিচ্ছু হয়নি। আমরা জানি তারা কোন উদ্দেশ্য নিয়ে করছে। এর থেকেই বোঝা যায় যে যখনই ভোট আসবে, তারা এই তদন্ত খেলাগুলো খেলবে, কার্যত বিরোধী দলগুলিকে ব্যতিব্যস্ত করবার চেষ্টা মাত্র। মানে তাহলে আসল ডাকাতটা কে? আসল টাকা দিল্লিতে বসে আছে, যারা বিভিন্ন রাজ্যগুলির থেকে রাজস্ব আদায় করে নিয়ে যায়, এবং যে রাজস্ব তাদের ফেরত দেওয়ার কথা। ধরুন পশ্চিমবাংলার ক্ষেত্রে 100 দিনের কাজ, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও তারা একটা টাকা দিচ্ছে না। এই টাকাটা কি তারা তাদের পৈতৃক সম্পত্তি ভেবেছে? এই টাকাটা আমার আপনার করের টাকা, এই রাজস্বের টাকা তাদের আমাদের ফেরত দেওয়ার কথা। সেটা না করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা আটকে রেখে দেবে, এবং সেই টাকা থেকে তারা ব্যাংকের মাধ্যমে লোন কাদের দেয়? আদানি আম্বানি নীরব মোদীদের দেয়। সেই টাকাগুলি আবার ঘুরপথে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে গিয়ে জমা হয়। সুতরাং আসল ডাকাত দিল্লিতে বসে আছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। অনির্বাণ দা, আইনজীবী হিসাবে আপনার কাছে আরেকটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তদন্ত বা এফআইআর এর কথা ইডি বলছে, অনুমতি চাওয়ার চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ আদালতের কাছে, এটা কি আইনগতভাবে সম্ভব? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কারণে, যে কারণটা ঘটলো সেই কারণে তার বিরুদ্ধে ডাকাতির মামলা করা হবে, এটা কি আইনগতভাবে সম্ভব আইনের দিক থেকে? দেখুন, আমার যতদূর মনে হয় এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট একেবারেই দেবে না, এবং সেটা ইডি খুব ভালো করে জানে। কিন্তু তাদের মুখটা পুড়েছে, সাধারণ মানুষ বুঝতেই পারছে যে ইডি বা সিবিআই তারা কোন কাজে আজকাল ব্যস্ত থাকে।
বিজেপির হয়ে যে কাজ তারা প্রতিনিয়ত করে, আমার ধারণা অফিসারদের হয়তো অতটা ভালো লাগে না করতে, বাধ্য তারা করতে। এখন বিজেপি নেতৃত্ব তাদের নির্দেশ দিয়েছেন এরকম হাস্যকর একটি মামলা করবার জন্য, তারা করেছেন। এতে তাদের আলাদা করে কোনো দোষ আমি দেখছি না, কিন্তু তারা যদি একটু আইন মেনে নিয়ম মেনে কাজ করতেন তাহলে এই দুর্দিন তাদেরকে দেখতে হতো না। মানে এটা কি কোনোভাবেই সম্ভব যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের মধ্যে রেখে গোটা নির্বাচনটাকেই প্রভাবিত করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার, এটা কি বাস্তবে সম্ভব বা আইনগতভাবেও এই কারণে সম্ভব যে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের ফাইল নিয়ে এসেছেন, তাই তাকে গোটা নির্বাচনের প্রক্রিয়ার সময় জেলের মধ্যে রেখে দেওয়া হলো? অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি। দেখুন, আইনগতভাবে এটা সম্ভব নয়, কিন্তু যেভাবে একের পর এক সংস্থাকে আরএসএস বা বিজেপি তারা দখল করে নিয়েছে, এরা একটি ফ্যাসিস্ট একটি সংগঠন, ফ্যাসিস্ট সরকার তারা চালাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো রকম আইন সংবিধান এগুলো মেনে কাজ তারা করবে এটা আশা করা যায় না। অতএব তারা যদি সেই জায়গা থেকে, তাদের ফ্যাসিজমের জায়গা থেকে কোনো রকম পদক্ষেপ নেয় তাহলে এটা সম্ভব, কিন্তু সেটা করে তারা বাংলার মানুষকে দমিয়ে দেবেন বা বাংলার নির্বাচন এত সহজে জিতে যাবেন সেটা আমার মনে হয় না। কারণ বাংলার মানুষ, আর যাই হোক, বহু লড়াই আমরা দেখেছি, আমাদের ইতিহাসে রয়েছে লড়াই, আমাদের রক্তে লড়াই রয়েছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, একসময় এখানে ব্রিটিশ প্রভুরা, ব্রিটিশ শাসকরা তারা ঘুরে বেড়াতেন, তারা ভাবতেন কোনোদিন তারা হারবেন না, তাদেরকে কেউ বাধ্য করতে পারবে না পালাতে। কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়েছেন, বাঙালির জন্যই পালিয়েছেন। এবং ব্রিটিশদের যারা দালালি করতো সেই সময়, আজকে তারাই ভারতীয় জনতা পার্টি হয়ে তারা সরকারে রয়েছে। একসময় তাদেরকেও এই বাংলার মাটি থেকে আমরা তাড়াবো। তারা কার বিরুদ্ধে কি মামলা করবেন, কাকে জেলে রাখবেন, সেটা পরের কথা, কিন্তু সেটা করে তারা যদি মনে করেন বাংলা দখল করে নেবেন, তাহলে তারা দিবাস্বপ্ন দেখছেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে বিজেপির তরফ থেকে সবুজ ফাইল নিয়ে আসার জন্য ফাইল চোর উপাধি দেওয়া হয়েছে, সমান্তরালভাবে ইডি আরো এক ধাপ এগিয়ে ডাকাতির কেস করার কথা বলছে, ফাইল চোর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। এই বিষয়টা আপনি তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ইডি যদি আইন মেনে কোনো তদন্ত করতো তাহলে সেখানে গিয়ে কেউ যদি বাধা দিত সেটার একটা মানে দাঁড়ায়। তারা আইনের তো ধারকাছ দিয়ে যায় না, তারা পুরোটাই রাজনৈতিক লক্ষ্য নিয়ে করে। অতএব তাদের সাথে লড়াইটাও পাল্টা রাজনৈতিক ভাবেই হবে। সেইখানে আপনি রুল বুক মেনে, প্লে বুক মেনে সব কাজ করতে পারবেন না। বিশেষ করে ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যখন আপনাকে লড়তে হবে, আপনাকে আউট অফ দ্য বক্স গিয়ে খেলতে হবে, রুল বুকের বাইরে গিয়ে খেলতে হবে। না হলে শুধুমাত্র নিয়মের দোহাই দিয়ে তারা আপনাকে দমিয়েই দেবে, বারবার আপনাকে হারিয়েই দেবে। এবং সেই জায়গাটা ওই নিয়মের দোহাই নিয়ে আপনি চুপচাপ বসে থাকলেন, আপনি ভাবলেন যে ওরা আইন মেনে করবে আমরাও করব, ওইভাবে হবে না। এদের বিরুদ্ধে লড়াইটা এদের মতো করেই লড়তে হবে, পাল্টা দরকার আরো বেশি আইনের বাইরে গিয়ে লড়তে হবে। আপনি নিজে বলছেন আইনের বাইরে গিয়ে লড়তে হবে। 100 বার যদি আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু, তারা যদি আইনের তোয়াক্কা না করে, আপনাকে নিজের সেলফ ডিফেন্স, আত্মরক্ষার খাতিরে, আমি বলছি না যেচে আপনি কি আইন ভাঙুন, কিন্তু আত্মরক্ষার খাতিরে যদি আপনাকে আইনের বাইরে গিয়ে, আইন না ভেঙেও আইনের বাইরে যাওয়া যায়, সেটা যদি করার প্রয়োজন কখনো পড়ে, সেটা করতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাহলে রাহুল গান্ধী বা বিরোধী দলগুলিকে দেশের শেখা উচিত। আমি মনে করবো হ্যাঁ, শেখা উচিত। কারণ বিজেপির মতো শক্তির বিরুদ্ধে আমি মনে করি বিরোধী দলগুলির যতটা জায়গা তাদের হয়তো মতভেদ মতান্তরে রয়েছে, অন্তত সাময়িকভাবে হলেও সেটা ভুলে গিয়ে একজোট হওয়া দরকার। কারণ ফ্যাসিস্টদের হারাতে হলে আলাদা আলাদা থেকে আলাদা আলাদাভাবে লড়ে খুব একটা লাভ হবে না। তারা একের পর এক নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছেন। আপনি মনে করে দেখুন, হেমন্ত সোরেনকে যে অভিযোগে জেলে পাঠালো, সেই অভিযোগের তদন্ত আজকে কোথায় দাঁড়িয়ে আছে কেউ বলতে পারবেন? কেউ জানে না। একদম একই কথা, কেজরিওয়াল বা দিল্লির যে আপ সরকার ছিল, তাদের যে বিভিন্ন মন্ত্রীদের তারা জেলে পাঠালো, আজকে তদন্ত কোথায়? মামলার শুনানি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। তাদের কার্যসিদ্ধি হয়ে গেছে, তারা ভোটে ঘুরপথে জিতে গেছেন, এখন মামলাও কিন্তু হিমঘরে চলে গেছে। এরকম বহু মামলা আমরা দেখেছি। এদের মধ্যে কেউ যদি কখনো বিজেপিতে চলে যান, মামলা হয়তো আর তদন্তই হবে না, ক্লোজার রিপোর্ট ফাইল করে দেবে। অর্থাৎ এই তদন্তগুলো সম্পূর্ণ যাকে বলে আই ওয়াশ, মানুষকে একটু দেখানো যে দেখো আমরা তদন্ত করছি। তাদের কার্যসিদ্ধি হয়ে গেলে সব তদন্ত তারা ভুলে যায়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা তাই হয়েছে, এসব ক্ষেত্রেও তাই হচ্ছে।